419 যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে গেল প্রথম হজ ফ্লাইট। নির্বিঘ্নে যাত্রা করতে পেরে খুশি হজ যাত্রীরা। গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ আগুনে পুড়ল 20টি জুট গুদাম ও সুতা কারখানা। কয়েক কোটি টাকার ক্ষতি দাবি। চট্টগ্রামের পতেঙ্গা উপকূল থেকে 35 রোহিঙ্গা আটক। পালিয়ে এসেছে নোয়াখালীর ভাসানচর থেকে, বলছে র্যাব। এবং বিএসএফ এর গুলিতে বেড়েছে সীমান্ত হত্যা। আতঙ্কিত সীমান্তবর্তী মানুষ। স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ বিজিবির। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। চট্টগ্রাম থেকে শুরু হলো হজ ফ্লাইট। বিকেল 5টা 40 চট্টগ্রাম বিমানবন্দর থেকে 419 হজ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ফ্লাইট। এবার কোনো ভোগান্তি ও হয়রানি ছাড়াই হজযাত্রায় খুশি হজ যাত্রীরা। দূরবর্তী হাজিদের কষ্ট লাঘবে বিমানবন্দরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। হজ ফ্লাইট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটির মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আরও জানাবেন হাজিরা শিউলি। কেউ কেউ ওমরা পালন করলেও এবারই প্রথম হজে যাচ্ছেন অনেকেই। সরাসরি চট্টগ্রাম থেকে মদিনা যেতে পারায় খুশি হজযাত্রীরা। তারা বলছেন গেল বছরের চেয়ে এবার প্যাকেজের খরচও কম। এজেন্সিগুলোর ব্যবস্থাপনায়ও সন্তুষ্ট হজযাত্রীরা। প্রথমবার হজ করতে যাচ্ছি, এর আগে উমরা করলাম। কাফেলা থেকেও ভালো দিল, আমাদেরকে সার্ভিস দিল, খুবই ভালো লাগছে। এবার যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিমানবন্দরে স্থাপন করা হয়েছে অস্থায়ী হজ ক্যাম্প। শিডিউল বিপর্যয় বা ভোগান্তি এড়াতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থাও। এবছর চট্টগ্রাম থেকে 17টি সরাসরি ফ্লাইটে 6,618 জন হজযাত্রী যাবেন সৌদি আরব। তবে হজযাত্রী কম হওয়ায় গেলবারের চেয়ে কমেছে ফ্লাইটও। পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে, খাবার পানি দেওয়া হয়েছে, তাদের এহরাম বাঁধার জন্য জায়গা করা হয়েছে, তাদেরকে বসার জন্য বিশ্রাম নেওয়ার জন্য তাদের তাঁবু দেওয়া হয়েছে, সেখানে তাদের পর্যাপ্ত ফ্যান লাইট বসার ব্যবস্থা করা হয়েছে। এর আগে হজ ফ্লাইট উদ্বোধন করে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই সময় তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয় চাইলে কর্পোরেশন নিজস্ব ব্যবস্থায় পাহাড়তলীর হাজি ক্যাম্প চালু করবে বলে জানান মেয়র। কোনো কারণে যদি মিসিং হয়ে যায় সেখানে কিন্তু অনেক ধরনের সেখানে সাহায্যকারী রাবিয়ান অনেক লোক সেখানে থাকে, অনেক বাংলাদেশের লোকও সেখানে এখন আছে। তাদের যে কাফেলা, তাদের ওই নাম এবং তাদের ফোন নাম্বার, অ্যাটলিস্ট তাদের মোবাইল নাম্বারটা তারা যাতে সাথে রাখে। শনিবার বিকেল 5টা 40 প্রথম ফ্লাইটে 419 জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায় বিমানের প্রথম ফ্লাইট। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ আগুনে পুড়ল 20টি জুট গুদাম ও 2টি সুতা কারখানা। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কয়েক কোটি টাকার ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা। এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ইফতেখার রায়হান জানাবেন বিস্তারিত। শনিবার দুপুর 12:15 হঠাৎই গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ির আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী। ঝুটের গুদামে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। আতঙ্কে বাসাবাড়ি থেকে মালামাল নিয়ে বেরিয়ে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। তাদের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেয় আরও 3টি ইউনিট। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এর আগেই পুড়ে ছাই হয় অন্তত 20টি গুদাম ও 2টি সুতা কারখানা। আমরা এই বাসাবাড়ি পর্যন্ত, বাসাবাড়ির মসজিদ এই উত্তর দিকে আগুন ছড়াতে দেয় নেই, যেখানে 500টার মতো ঘর আছে। এখানে প্রায় 20টার মতো হবে, একজন বলেছেন 12-13টা গোডাউন। আর এই বাম দিকে আছে সুতার ফ্যাক্টরি এবং তার পাশে সুতার গোডাউন। এইগুলোই মোটামুটি পুড়েছে। স্থানীয়রা জানান তুলার কারখানা থেকে আগুনের সূত্রপাত। অভিযোগ আছে প্রায়ই অগ্নি দুর্ঘটনা ঘটলেও ঝুট ব্যবসায়ীদের নেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। এই তুলার ফ্যাক্টরিতেই আগুনটা সবসময় তারা এটার মধ্যে অগ্নিকাণ্ড ঘটাতে আমরা অনেকবার নিভাইছি। আগুন ছিল
অল্প বাতাসের কারণে এত ব্যাপক আর ছড়াই গেছে, আর মানে এটা নিয়ন্ত্রণ করার মতো অবস্থা ছিল না। যখন এখানে আগুন ধরে ওদের যে ছোট ছোট ওয়ার্কার ছিল ওই ওয়ার্কাররা আগে দৌড় পেরে বের হয়ে গেছে, বের হয়ে ওরাই বলছে যে আগুন ধরছে আগুন ধরছে। তারে বলা হয়েছে যে আপনি জেনারেটরের ব্যবস্থা করেন, ফায়ার সার্ভিস সিস্টেম একটা পানির ব্যবস্থা করেন, সে করে নাই। আমাদের 8টা-10টা গোডাউন ছিল, সবই পুরা গেছে। তবে ভয়াবহ এই আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। দেখছেন এখন জনপদে। চট্টগ্রামের পতেঙ্গা থেকে ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। সকালে উপকূলের খেজিরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসে নারী, পুরুষ ও শিশু সহ ৩৫ রোহিঙ্গা। খবর পেয়ে পতেঙ্গা উপকূল থেকে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে আসার বিষয়টি তারা স্বীকার করেছে বলে নিশ্চিত করে র্যাব। পরে তারা বলছেন, রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২,০০০ টাকা নিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যেতে সহায়তা করছে একটি দালাল চক্র। তাদের গ্রেপ্তারেও অভিযান চলছে। এখন জনপদে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন এখন জনপদে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বেড়েছে সীমান্ত হত্যার ঘটনা। গেল ৩ মাসে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলায় বিএসএফের গুলি ও নির্যাতনে হতাহত অন্তত ৩ জন। এতে আতঙ্ক বেড়েছে সীমান্ত ঘেঁষা গ্রামে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন ও মাদক চোরাচালানের কারণেই ঘটছে এমন ঘটনা। এই অবস্থায় স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ বিজিবির। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। আখাউড়ার সীমান্ত ঘেঁষা গ্রাম সেনারবাদী। দিনের আলোয় জনজীবনের কর্মব্যস্ততা স্বাভাবিক থাকলেও রাত হলেই বাড়ে আতঙ্ক। চোরাকারবারি ধরার অজুহাতে সীমানা পার হয়ে বাংলাদেশিদের হয়রানি করে বিএসএফ সদস্যরা, ছোড়ে ফাঁকা গুলিও। গেল ৮ এপ্রিল বিজয়নগরের সেজামুরা সীমান্তে বিএসএফের নির্যাতনে মুরাদুর রহমান নামে এক কৃষক নিহত হয়। পরিবারের দাবি, সীমান্তবর্তী ফসলি জমিতে কাজ করার সময় তাকে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে বিএসএফ। আমি বিচার চাই সরকারের কাছে, সরকার যদি বিচার দেই আর নাহলে কারা দিব রে বাবা। গেছে পরে ওরে বান্ধালাইছে, বান্ধার পরে ওরে নিয়ে গেছে, নিয়ে সেরা মারছে, মায়েরা ওরে রাখে গেছে, ফালাইতে গেছে, তারপর নিজে নিজেও আসছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই সীমান্তে আগ্রাসী হয়ে উঠেছে বিএসএফ। স্থানীয়রা জানান, সীমান্তের ১৫০ গজের মধ্যে অনেক বাংলাদেশি নিজেদের জমিতে চাষ করেন, ফলে শূন্যরেখায় তাদের আনাগোনা থাকে। জমিতে ধান পাকলেও ভয়ে ধান কাটার শ্রমিক পাচ্ছে না চাষিরা, আর মিললেও গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি মজুরি। আমরা অনেক আতঙ্ক আছি জায়গাটার মধ্যে। মনে করেন আমরা রাস্তাঘাটে বাইরে হলেও ডরাই, হারানি আবার গুলি চুলি করে। খামলা টামলা মিলে না, ডরাই আনা, এর কোন সময় গুলিরে মেরে লাই, কোন সময় বাইরে মেরে লাই। বেড়া তো ১৫০ গজ ভিতরে, তো ওই গরুটা আমরা আনতে হয়, গরুটা আনতাম গেলে তো হ্যাঁ আমরা অত্যাচার করে। বিএসএফ যদি বিএসএফ সীমান্ত এলাকা পার হইয়া গুলি করে দেয়, তাহলে তো আমরা এটার কোনো ইয়া নাই, এটার দায় কেডা নিবে। তবে বিজিবির দাবি, সীমান্তবর্তী বাসিন্দাদের অসচেতনতা ও চোরাকারবারের কারণে সীমান্ত হত্যাকাণ্ড ঘটছে। যদিও এটি বন্ধে বিএসএফকে কঠোর বার্তা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে যখন ইন্ডিয়ার ভিতরে চলে যায়, তখন কিন্তু বিএসএফ বাধা দেয়। তো আমাদের পক্ষ থেকে একটু সচেতন হতে হবে যে শূন্য লাইনটা কোনটা, এটা আমাদেরকে জানতে হবে। আমরা বারবার বলি যে ১৫০ গজের ভিতরে ঢুকবেন না, তাতে কিন্তু আসলে সীমান্তের হত্যার প্রবণতাটা বাড়তে পারে। তারপরেও কিন্তু আমরা এখন বিএসএফের সাথে অনেক কঠোরভাবে যে কোনো বিষয়ে কথা বলছি। আর সীমান্ত হত্যা শূন্যে নামাতে আগে মাদক চোরাচালান বন্ধ করা প্রয়োজন জানিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। স্থানীয় লোকালিটি যারা আছে, তারা যারা মাদকের সাথে জড়িত, তাদের ব্যাপারটা এখানে বেশি কনসার্ন আর কি। এবারে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, বিজিবির তরফ থেকেও কড়া নির্দেশনা কাজ করে যাচ্ছে ওরা। তো আশা করি দ্রুত এই বিষয়ে একটা সমাধান হয়ে যাবে আমাদের। গেল ফেব্রুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলায় বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ২ জন, আহত হয়েছেন আরও ১ জন। আখাউড়া, কসবা ও বিজয়নগরের সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ঢুকছে মাদকসহ ভারতীয় বিভিন্ন পণ্য।
আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রামের বাকুলিয়া এক্সেস রোডে প্রাইভেট কারে গুলি করে জোড়া খুনের মামলার প্রধান আসামি মোহাম্মদ হাসানকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে নোয়াখালীর হাতিয়া থানার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ায় অভিযান চালিয়ে আসামি হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও 2টি ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়। জোড়া খুনের ঘটনায় 13 জন 6টি মোটরসাইকেল ব্যবহার করে এই পরিকল্পিত হামলা চালানো হয় বলে জানায় পুলিশ। মূলত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সারওয়ার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটে। এর আগে গত 1 এপ্রিল জোড়া খুনের ঘটনায় নিহত বখতিয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ 7 জনের বিরুদ্ধে মামলা করেন। দেখছেন এখন জনপদে। কুষ্টিয়ায় শিশু সিয়ামকে হত্যা চেষ্টায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষার্থী সহ এলাকার কয়েকশো নারী পুরুষ। স্থানীয়রা বলেন, গত 26 এপ্রিল প্রতিবেশীর বাসায় আম পাড়তে গেলে সিয়ামকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা বেশ আশঙ্কাজনক। তাই হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত, এখন জনপদে। বরিশালে প্রতি বছর নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে বাড়ি ভাড়া। বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে হিমশিম অবস্থা ভাড়াটিয়াদের। এদিকে বাড়িওয়ালারা বলছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গৃহঋণের সুদ, রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির কারণে ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। সরকার নিয়ন্ত্রক নিয়োগ করলে কার্যকর ফল মিলবে বলে মনে করে সিটি কর্পোরেশন। অমিত হাসানের প্রতিবেদন। বরিশাল নগরীর পুলিশ লাইন এলাকার বাসিন্দা শহীদ আকন 2018 সালে 5,000 টাকা দিয়ে বাসা ভাড়া নিলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 7,000 টাকায়। তাই বাধ্য হয়েই বাসা পরিবর্তন করছেন এই বাসিন্দা। জানে 2 টাকা কম পাবো, হ্যাঁ নেই আমার কথা লাগবে, নাহলে তো প্রতি বছরই এরকম রিসিভ করা লাগে। এ চিত্র বরিশাল নগরীর বেশিরভাগ ভাড়াটিয়ার। মাসের শুরুতেই দেখা যায় বাসা পরিবর্তনের চিত্র। আগে যে বাসা মিলত 6 থেকে 10,000 টাকায়, সেই একই বাসা এখন ভাড়া নিতে গুনতে হচ্ছে অন্তত 9 থেকে 15,000 টাকা। হঠাৎ করে আপনার 12,000 টাকার ভাড়া 15,000 টাকা করে। প্রতি বছর যেভাবে ভাড়া বাড়ছে, এভাবে মানুষের ইনকাম বাড়তেছে না। এদিকে বাড়ির মালিকরা বলছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গৃহ ঋণের সুদ, রক্ষণাবেক্ষণ খরচ প্রতি বছরই বাড়ছে। বাড়ি ভাড়ার সঙ্গে পরিষেবার খরচও যুক্ত থাকে। ভাড়াটিয়ারা যে অভিযোগটা দিচ্ছে, দিন দিন তো বাজারের মূল্য বাড়তেছে, আমরা কোথায় যাব? আমাদের দিকটা তো দেখতে হবে। ব্যাংকে একটা ইন্টারেস্ট দেওয়া লাগে, হ্যাঁ, আনুষঙ্গিক আরও যে মেনটেন্যান্স খরচ আছে, এগুলা তো প্রতিনিয়ত কমে না, বাড়তেই আছে। নগর কর্তৃপক্ষ বলছে, 1991 সালের একটি আইন প্রচলিত থাকলেও নিয়ন্ত্রণে নেই জনবল আর অফিস। এ কারণে তদারকিও করা সম্ভব হচ্ছে না। চাইলে যে কোনো নির্দিষ্ট এরিয়ার জন্য একজন নিয়ন্ত্রক, অতিরিক্ত নিয়ন্ত্রক অথবা উপনিয়ন্ত্রক নিয়োগ করতে পারবেন, এবং তাদেরকে আইনগতভাবে যে ক্ষমতা দেওয়া আছে, সেই আইনগতভাবে তারা সেই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবেন। বরিশাল মহানগরীতে 5 বছর আগে প্রায় 53,000 হোল্ডিং থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 57,000-এ। অমিত হাসান, এখন বরিশাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও আবাসিক হল সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গতরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও আবাসিক হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ক্যাম্পাসে। একই সময় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অংশীজনকে পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়। আগামী 31 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় শুরু হয়েছে গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম। সকালে পৌরসভার বাস স্ট্যান্ড এলাকায় এই কার্যক্রমে অংশ নেন ৩ শতাধিক স্বেচ্ছাসেবক। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে 10টি স্পট পরিষ্কার করা হয়। পাশাপাশি মহাসড়কের দুই পাশে 5 শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কার্যক্রমের উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ভালুকায় মোট 2 লাখ গাছের চারা রোপণ করা হবে। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভিতে।